সর্দি, জ্বর, গলা ব্যথা, গায়ে র্যাশ, মারাত্মক কিছু নয় তো। 5 বছর পর চীনে একই সময় প্রায় করোনার মতোই সংক্রমণ। আচমকাই চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর ইতিমধ্যে কলকাতায় এই ভাইরাসে একাধিক মানুষ সংক্রমিত হয়েছেন। কি এই ভাইরাস, কতটা ভয়, আবার কি মুখ ঢাকতে হবে মাস্কে, কিভাবে সতর্ক হবেন তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে বিশেষজ্ঞরা রয়েছেন, ডক্টর ধীমান গাঙ্গুলি রয়েছেন, ডক্টর জয়দেব রায় রয়েছেন, ডক্টর অভিরূপ সরকার রয়েছেন। আমরা চিকিৎসকদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেব, কিন্তু প্রথমেই দেখে নেব হঠাৎ করে এই চীনা ভাইরাস নিয়ে কেন তোলপাড় শুরু হলো। কি এই হিউম্যান মেটানিউমো ভাইরাস? দেখুন, হঠাৎ করেই জ্বরে পড়েছেন, শ্বাসকষ্ট হচ্ছে বা গলায় ব্যথা অনুভব করছেন, হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হননি তো? চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলেও ভয়ের কিছুই নেই। সাধারণ মরশুমি রোগের যা উপসর্গ, হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হলেও উপসর্গ অনেকটা একই। নাক দিয়ে জল পড়া, বুকে কাফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বেরোনো। হিউম্যান মেটানিউমো ভাইরাস সাধারণ সর্দি কাশির মধ্যেই আবদ্ধ থাকে সিমটমস, তার বাইরে সাধারণত করে না। এবার 5 বছরের তলায় বা 65 বছরের ওপরে বা যাদের ইমিউনিটি কম তাদের মধ্যে কমপ্লিকেশনস আসতে পারে। যদি দেখা যায় যে সাধারণ সর্দি কাশি নিয়ে পেশেন্ট ভর্তি হচ্ছে হাসপাতালে, তখন তাদেরকে হয়তো ডায়াগনোসিস করে দেখতে হবে যে তারা কিসের জন্য হচ্ছে, কোন ভাইরাসের জন্য হচ্ছে। শীতের শুরু, শীতের শেষ, এই সময় বাচ্চাদের মধ্যে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কাইটিস এগুলো সমস্যা বাড়ে। শ্বাসনালী বা ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাহলে তারা কি জীবাণুতে আক্রান্ত হচ্ছেন সেটা আমাদের আইসোলেট করতে হবে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের এগেনস্টে অ্যাজ সাচ কোনো ওয়ার্কিং অ্যান্টিভাইরাল ওষুধ নেই, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হয়। কোভিডের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে চায়না থেকে যে সমস্ত নিউজ আমাদের কাছে আসে কতটা সত্য সেটা আমরা জানি না। হিউম্যান মেটানিউমো ভাইরাস আজকের নয়, 2001 সালে প্রথমবার এই ভাইরাস চিহ্নিত হয়। প্রাণঘাতী না হলেও করোনার মতো এই ভাইরাসের সংক্রমণও দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন 5 বছরের নিচে 65 বছরের ওপরে বয়স যাদের এবং ইমিউনিটি পাওয়ার যাদের শরীরে কম রয়েছে তাদের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হলে জটিলতা দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে মাস্ক পরা থেকে ভিড় এড়িয়ে চলার মতো পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সংক্রামক এই ব্যাধি বা অন্যান্য ভাইরাল ব্যাধি না হয় তার জন্য ভিড় এলাকা এড়িয়ে চলতে হবে। মাস্ক পরতে পারলে সেটা খুব ভালো হবে, এবং একই সঙ্গে যাদের ইমিউনো কম্প্রোমাইজ রয়েছেন, অর্থাৎ যারা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বা যাদের বিভিন্ন ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে ভাইরাল ইনফেকশন না হয়। এটা আপাত নিরীহ ভাইরাস, কিন্তু ছড়াতে পারে। তো সিভিয়ারিটি আর মানে মাস ছড়িয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তো অনেক ভাইরাস আছে ভীষণ মাইল্ড কিন্তু ছড়িয়ে গেল অনেক, আবার অনেক আছে ভীষণ সিভিয়ার। তো ঠিক সেরকমই ব্যাপারটা, এটা এপিডেমিক অফ মেটানিউমো ভাইরাস ওখানে হয়েছে, সেটা এখানে হবে কিনা তার কোনো ঠিক নেই। ইতিমধ্যে কলকাতায় এই ভাইরাসে একাধিক মানুষ সংক্রমিত হয়েছেন, আবার সুস্থও হয়ে উঠেছেন। করোনার মতোই পিসিআর পদ্ধতি ব্যবহার করে 2টি উপায়ে এই ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করা যায়। এই যে 2টো মেশিন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মেশিনগুলোতেই এই ভাইরাসের যে চিহ্নিতকরণ সেটা সম্ভব। কিভাবে সম্ভব না, যাদের সর্দি কাশি জ্বর হচ্ছে তাদের যে নমুনা সোয়াব সেটা সংগ্রহ করে এই যে প্যানেল, এটাকে বলা হচ্ছে ভাইরাল প্যানেল, এবং সেই প্যানেলটায় সেই নমুনাগুলো দিয়ে তখন প্রকাশ্যে চলে আসছে যে আদৌ সেই ধরনের কোনো সংক্রমণ হয়েছে কিনা। পরিমাণে বলতে দেখুন, মাসে 5-6টা, বছরে ধরুন 60 থেকে 70টা মতো এরকম পাই। আর লাস্ট নভেম্বরে যেমন আমরা একটু বেশি পেয়েছিলাম, 10-11টা মতো মাসে। আদারওয়াইজ ডিসেম্বরে 6-7টার মতো। দেখুন, এখনই এতটা ভাবনা চিন্তা করার মতো পর্যায়ে হয়তো আসেনি, কেননা আমরা দেখে যাচ্ছি মানে 3-4 বছর ধরে যেরকম আমরা পাচ্ছি এখনও সেরকমই আসছে। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই বলেই জানাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে বিশেষজ্ঞরা। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে চিকিৎসকরা তারা বলছেন এখনই আতঙ্কের কিছু নেই, ভয়ের কিছু নেই। কিন্তু আসলে তো আমরা ঘরপোড়া, তাই সিঁদুরে মেঘ দেখলে ডরাই। কোভিড-19 আমাদের সেই যে শব্দগুলো, সংক্রমণ, মৃত্যু, হাহাকার, কান্না, অক্সিজেনের অভাব, যেগুলো থেকে আমরা যদি এখন শিক্ষা নিয়ে সতর্ক হই তাহলে হয়তো আমরা এইসব দিনগুলো আর ফিরে আসতে দেব না।
সেটাই তো সতর্ক হওয়ার, সাবধানতা হওয়ার, এটাই তো উপযুক্ত সময়, তাই নয় কি? চিকিৎসকরা কি বলছেন আমরা তা নিয়েই কথা বলবো। ডক্টর জয়দীপ রায়ের কাছে প্রথমেই আসবো। ডক্টর রায়, আপনি কি বলছেন, মানে কি এই ভাইরাস 2001 সালে যাকে পাওয়া গিয়েছিল তার মধ্যে এখন এমন কি নতুনত্ব হলো যাকে নিয়ে এত আলোড়ন পড়ে গেছে, তোলপাড় পড়ে গেছে, ভয়ের মতো কি রয়েছে? প্রথমে আমি বলবো এখন পর্যন্ত ইন্ডিয়াতে তো ভয়ের মতো কিছু নেই। যেটা ব্যাপার হচ্ছে যে এই মেটানিমো ভাইরাস কিন্তু ইন্ডিয়াতে প্রত্যেক বছরই কিন্তু শীতের দিকে আসে এবং এটা আপার রেসপিরেটরকে মেনলি এফেক্ট করে, লোয়ার রেসপিরেটরকে কিন্তু কখনো কখনো এফেক্ট করে। যেটা আপনারা প্রতিবেদনে দেখালেন যে খুব ছোট বাচ্চা বা 65 বছরের ঊর্ধ্বে হলে যদি ইমিউনো কম্প্রোমাইজ হয়, যদি স্টেরয়েড জাতীয় ওষুধ হয়, যদি অ্যান্টি ক্যান্সারের ওষুধ খেতে থাকে, যদি ট্রান্সপ্লান্ট হয়ে থাকে, অর্থাৎ যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের ক্ষেত্রে সিভিয়ারিটি হতে পারে। সেটা মেটানিমো ভাইরাস কেন, যে কোনো ভাইরাসের ক্ষেত্রেই কিন্তু এটা সিভিয়ারিটি হতে পারে। কোভিডের সময় যেটাকে আমরা কোমরবিড বলে বারবার বলেছি, কিন্তু যেটা আপনার প্রশ্ন যে এত তোলপাড় কেন, যদি চীনের তথ্য সত্যি হয় তাহলে সেখানে মেটানিমো ভাইরাস দিয়ে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন নিউমোনিয়া হয়ে অনেক বাচ্চা মারা যাচ্ছে বলে বলা হচ্ছে। কতটা সত্যি আমি জানি না। তাহলে কি এখানে কোনো জেনেটিক মিউটেশন আবার হলো? যেমন ধরুন যখন করোনা আমাদের এখানে এসেছিল তখন কিন্তু করোনা ভাইরাস আমরা দেখতাম, কিন্তু কোভিড-19 সেটা আলাদা জিনিস। করোনা ভাইরাসের গ্রুপে হলে সেই রকম কোনো জেনেটিক মিউটেশন হচ্ছে কি না হচ্ছে সেটা জানা নেই। সুতরাং এই মুহূর্তে আমাদের কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই। এই মুহূর্তে আমি বলবো আপনারা একদমই আতঙ্কিত হবেন না, আর্লি ডাক্তারবাবুর কাছে যাবেন, সিমটোমেটিক অনুযায়ী আর্লি ডাক্তারের পরামর্শ নেবেন, তাতে বাচ্চাকে কিন্তু ট্রিটমেন্ট করতে অতটা অসুবিধা হবে না বলে আমার মনে হয়। মানে এই যে শিশুদের কথাই আপনি এলেন, শিশুরোগ বিশেষজ্ঞ, মানে এই মুহূর্তে তো এমনি কখনো ঠান্ডা কখনো গরম, শীতকালের একটা তো প্রবণতা থেকেই যায় বাচ্চাদের, নাক দিয়ে জল পড়া, সর্দি, খুসখুসে কাশি, তো সেগুলো হলেই কখন চিকিৎসকের পরামর্শটা নেওয়া উচিত? শুনুন, এই সর্দি কি কাশি উপসর্গ হাঁচি দেখলে? হলেই আমরা যে সব সময় তাকে একটা রেসপিরেটরি প্যানেল করতে যাব, জেনারেলি আমরা করি না, কিন্তু যদি দেখি একটা সিভিয়ারিটির দিকে যাচ্ছে তখন সেখানে কিন্তু রেসপিরেটরি প্যানেল আমরা করে থাকি। এই সিভিয়ারিটি কি করে বুঝবো? ধরুন 3 থেকে 5 দিন পরে জেনারেলি ভাইরাসের জ্বরটা অত থাকে না, প্রথমের দিকে জ্বরটা খুব বেশি হয়, পরবর্তীকালে আস্তে আস্তে ঠিক হতে থাকে। কিন্তু যেটা পারসিস্ট যদি করে, যদি দেখা যায় যে বাচ্চার কোথাও নীলটিল হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় সাইনোসিস বলি, যদি দেখি তাদের রেসপিরেটরি রেট খুব বেশি হচ্ছে, বাচ্চা যদি নেতিয়ে পড়ছে, বাচ্চা যদি খেতে পাচ্ছে না, তাহলে এগুলোকে আমরা অনেক সময় সিভিয়ার ভাবি। এবং সেইখানে ধরুন বাচ্চা আমার কাছে বারবার আছে, এক্সরে করে দেখলাম যে বাচ্চার বুকের মধ্যে নিউমোনিয়া হয়ে আছে, অথচ ব্লাডে দেখছি সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন নয়, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কোনো ক্লু নেই, সেখানে কিন্তু ট্রিটমেন্টের করার জন্য, ট্রিটমেন্ট মানে এর তো কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নেই এবং এর কোনো প্রতিষেধক কিন্তু ভ্যাকসিনও নেই, কিন্তু যে স্বাস্থ্যবিধিগুলো মানলে আমরা ভাইরাস থেকে নিজেদের প্রতিহত করতে পারি, যেটা করোনার সময় আমরা বারবার বলেছি যে বাচ্চা সর্দি কাশি জ্বর হলে তাকে স্কুলে পাঠাবার চেষ্টা করবেন না, তাদেরকে রেস্ট দিন, তাদের ফ্লুইড ভালো করে দিন, তাদের ক্রাউডেড প্লেস থেকে সরিয়ে রাখুন, একটু বড় বাচ্চা হলে তাদেরকে মাস্ক পরান, ছোটরা না পেলেও পেরেন্টসদের কারো হলে পেরেন্টসরা কিন্তু মাস্ক পরুন, খাবার দাবার দেবার আগে ভালো করে হাত ধুয়ে, তবে সেখানে হাতে মুখে, যদি মুখে আমাদের একটা প্রবণতা আছে যে নাকে মুখে চোখে হাত দেয়া, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য বারবার হ্যান্ড ওয়াশিং করোনা আমাদের সেটা শিখিয়েছে। কোভিড-19 আপনি বলছিলেন করোনার থেকে তো কোভিড-19 এখানেই আলাদা, যে ক্ষেত্রে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস আজকে কতটা আলাদা বলে আমরা আলোচনা করছি। আমি এখানেই ডক্টর ধীমান গাঙ্গুলির কাছে আসবো। ডক্টর গাঙ্গুলি, ফুসফুসে করোনা মানেই, কোভিড-19 মানেই ফুসফুসে সংক্রমণ হওয়া, যাদের কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে ওরা আরও বেশি রিস্ক বাড়িয়ে দিয়েছিল। এক্ষেত্রে হিউম্যান মেটানিউমো ভাইরাসের ক্ষেত্রে কতটা তাই নিয়ে আশঙ্কার জায়গা থাকছে? আমার মনে হয় যেহেতু ওই কোভিডে ভুগে উঠেছি আমরা সবে, আমরা একটু এমনিতেই একটু জিটেরি হয়ে আছি, একটু ভয়ে ভয়ে হয়ে আছি। তা নইলে কোভিডটা না হলে হয়তো এই মেটানিউমো ভাইরাস নিয়ে এত আমরা মাথা ঘামাতাম না। তো এখন অবধি আমাদের কাছে যা খবর, তাতে শীতকালে ভাইরাস ইনফেকশান হওয়াটা আনইউজুয়াল কিছু নয়। বহু লোক ভোগে, বাচ্চারা ভোগে, বুড়ো মানুষরা ভোগেন। তো সমস্যা হচ্ছে ওই যেমন কোভিডের বেলায় বলা হতো, যাদের ইতিমধ্যেই একটা লাং ডিজিজ আছে, ক্রনিক লাং ডিজিজ, অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, তার ওপরে যদি একটা ছোটোখাটো ভাইরাস ইনফেকশনও হয়, যেটা অপেক্ষাকৃত মামুলি, খুব কড়া কিছু নয়, তাহলেও রুগীদের কিন্তু অসুবিধে হতে পারে। কাজেই শীতকালটায়, পুরো শীতকালই যেহেতু উই আর অল প্রোন টু ভাইরাস ইনফেকশনস,
সেই জন্য সকলেরই একটু কেয়ারফুল থাকা উচিত। যার সর্দি লাগবে, গা ম্যাজম্যাজ করবে, জ্বর হবে, তিনি আশা করি নিজেকে একটু আলাদা রাখবেন, মাস্ক পরবেন। কেননা এরকম আমরা দেখি প্রায় যে বাচ্চাটি প্রথমে অসুখে ভুগলো, স্কুল থেকে ইনফেকশন নিয়ে এলো, তারপর তার বাবা মা ভুগতে শুরু করলো, এই রকম হয়। কাজেই এইটুকু যার সিমটম হয়েছে তিনি যদি একটু কেয়ারফুল হন, আশা করি তাতেই এই ওই রকম যে সিনারিও আমাদের মনে আছে 2019 থেকে, সেটার পরিস্থিতি সেরকম হবে না বলেই আমার বিশ্বাস। একদম, কারণ সেটাই তো আমরা চাই, কিন্তু আশঙ্কা তো কোথাও একটা থেকেই যায়। কারণ সেই আবার চীনা ভাইরাস, মানে 5 বছর আগে যে চীনা ভাইরাস শুধু ভয় না, প্রাণ কেড়ে নিয়েছিল, প্রাণঘাতী ভাইরাস, লক্ষ লক্ষ মানুষের গোটা বিশ্ব জুড়ে যে তোলপাড় পড়ে গিয়েছিল, আবার সেই 5 বছর পর চীনা ভাইরাস আবার ফিরে এলো করোনার পর। এবার শিরোনামে আসা ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। একেবারে সাধারণ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের মতোই এর উপসর্গ। তবে চিকিৎসকরা, আপনারা শুনলেন, তারা বলছেন যে এই ভাইরাস নিয়ে এখনই চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, পরিস্থিতির উপর নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা কি বলছেন, চিকিৎসকরা বিশেষ করে কি জানাচ্ছে দেখুন। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ফের ভাইরাস আতঙ্ক, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। আর আতঙ্ক বাড়িয়ে এবারও এই ভাইরাসের সংক্রমণ স্থল সেই চীন। 5 বছর আগে যেখান থেকে আসা করোনা ভাইরাস গোটা বিশ্বে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল, কেড়ে নিয়েছিল লক্ষ লক্ষ প্রাণ। করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার ঠিক 5 বছর পরে, বছরের ঠিক শুরুর দিকে চীনে আচমকা হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে সমাজ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় তথ্য প্রকাশ্যে আসছে, এবং এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আর চর্চা, আলোচনা সব হচ্ছে। চিকিৎসকরা বলছেন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তারা বলছেন যে 2001 সাল থেকে এই ভাইরাসটা চিহ্নিত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করে বলছেন হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এখনই উদ্বেগের বা আতঙ্কের কিছু নেই। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই মুহূর্তে যে প্রচুর কিছু হিউম্যান মেটানিউমো ভাইরাস কেস ধরা পড়েছে সেরকম কোনো ইনফরমেশনও নেই, কিন্তু সবাই কশাস আছে, ওয়াচফুল আছে। আমার মনে হয় সেটাই এই মুহূর্তে করা উচিত। এবং যদি কোনো জায়গায় ফ্লু লাইক ইলনেসের আউটব্রেক দেখা যায়, তখন আমাদের সেই জায়গায় ইনভেস্টিগেট করতে হবে এবং দেখতে হবে যে কিসের জন্য হচ্ছে। 14 বছর বয়সী বাচ্চাদেরও এই কমপ্লিকেশনস হচ্ছে, সেটা হয়তো একটা নতুন খবর। ভর্তি করলে তাদের আউটকাম কীরকম হচ্ছে, সেই জায়গাগুলো আমাদের এখন একটু নজর রাখতে হবে। তবে চীনের উত্তর দিকের প্রদেশগুলিতে কিশোর কিশোরীদের মধ্যে এই হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হওয়া এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে। বিষয়টি নিয়ে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। শীতকালে ফুসফুস ও শ্বাসযন্ত্রে এই ধরনের সংক্রমণ বাড়ে। বিষয়টির উপর শুরু থেকেই নজর রেখেছে ভারত। শনিবার বৈঠকে বসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ জয়েন্ট মনিটরিং গ্রুপ। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস অতুল গোয়েল জানিয়েছেন, শীতের এই সময় HMP ভাইরাসের মতো সংক্রমণ নতুন কিছু নয়। পাশাপাশি দেশে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা SARI এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা ILI এর পরিসংখ্যান খতিয়ে দেখে তাতে অন্যান্য বছরের তুলনায় উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি দেখা যায়নি। উদ্বেগের সেরকম মতন কোনো কারণ দেখা যায়নি। আপনি যদি দেখে থাকেন, DGHS ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিস ভারত সরকারের ডক্টর অতুল গোয়েল, উনিও একটা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা কিন্তু খুব বেশি যে ইনফেকশন এই সময়, এমনি যে শীতে যেটুকু ইনফেকশন বাড়ে, এগুলো সাধারণত এই ইনফেকশনগুলো শীত বা ওই শীত শেষ হচ্ছে, বসন্ত আসছে, ওরকম সময় হয়। কোনো খুব বেড়ে গেছে এরকম কিছু আমরা ভারতের ক্ষেত্রে দেখছি না। খুব সিভিয়ার ইনফেকশন যে এরকম কিছু দেখছি না। অর্থাৎ অনেকে, এটা আমাদের যেটা হয়েছে আসলে কোভিডের পরবর্তীতে যে কোনো রেসপিরেটরি ইনফেকশনই মানুষ খুব ভয় পাচ্ছে। এখনও পর্যন্ত উদ্বেগের কোনো কারণ নেই, শুধু একটু সতর্কতার কারণ আছে। অনেক ভাইরাস আছে ভীষণ মাইল্ড কিন্তু ছড়িয়ে গেল অনেক, আবার অনেক আছে ভীষণ সিভিয়ার। তো ঠিক সেরকমই ব্যাপারটা, এটা এপিডেমিক অফ মেটানিউমো ভাইরাস ওখানে হয়েছে, সেটা এখানে হবে কিনা তার কোনো ঠিক নেই। একদমই উদ্বেগের কোনো কারণ নেই। কিন্তু কখনো কখনো লোকে এই ফেসবুক, মিডিয়া এগুলোতে যেগুলো হচ্ছে, যেটা হয়েছে গ্লোবালাইজেশন অফ নিউজ হয়ে গেছে। আগে চীনে কি হচ্ছিল সেটা আমরা এখন জানতে পারতাম না, আমরা অত উদ্বিগ্নও হতাম না। হিউম্যান মেটানিউমো ভাইরাস আজকের নয়, প্রথম এই ভাইরাস চিহ্নিত করা হয় 2001 সালে। 2024 নভেম্বর থেকেই কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উদাহরণ রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে তার উপসর্গ সাধারণ জ্বর, সর্দি কাশি, নাক থেকে জল পড়া, শ্বাসকষ্ট ইত্যাদি। এই অবস্থায় হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এখনই উদ্বেগের কিছু না থাকলেও সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। ঝিলম করঞ্জাই, ABP আনন্দ, কলকাতা।
আপনারা শুনলেন ডক্টর ঘোষ বলছেন, ডক্টর অপূর্ব ঘোষ বলছেন আগে চীনে কি হতো, কোন ভাইরাস কি করতো আমরা তো নজরও রাখতাম না, কিন্তু কোভিড-19 আমাদের এত কিছু শিখিয়েছে। এই যে মাস্ক পরা, নাকে হাত দিলে সঙ্গে সঙ্গে হাতটা ধুতে হবে, এই বিষয়গুলোও তো কোভিড-19 আমাদের শিখিয়েছে, কিন্তু সেই ধারাবাহিকতাকে আমরা বজায় রাখছি। আমি এখানেই ডক্টর সরকারের কাছে আসবো। ডক্টর অভিরূপ সরকার, আপনি রীতিমতো ল্যাবরেটরিতে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার সঙ্গে গবেষণার কাজে যুক্ত আছেন, আপনি যদি একটু বলেন কতটা প্রাণঘাতী এই ভাইরাস। এবং ডক্টর রয় যে কথা বলছিলেন, আমি এই দুটো শব্দ নিলাম, জেনেটিক মিউটেশন, যেমনটা আমরা করোনা ভাইরাসের সঙ্গে পরিচিত ছিলাম, আর এই ভাইরাস সেটার সঙ্গে আমরা 2001-এ পরিচিত হয়েছিলাম, কিন্তু এখন এই নতুন করে কেন কাঁপুনি ধরাচ্ছে, কেন আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে এই ভাইরাস? হিউম্যান মেটানিউমো ভাইরাস সেই অর্থে প্রাণঘাতী নয়, একেবারেই প্রাণঘাতী নয়। বহু বছর ধরে এটা সার্কুলেশনে আছে। আমরা প্রথম হয়তো 2 দশক আগে এটাকে আবিষ্কার করেছি, তখন থেকেই আমরা দেখছি এটা মাইল্ড সর্দি কাশি জ্বর এসব করে থাকে। আনলেস এখানে কোনো জেনেটিক মিউটেশন বা কিছু ঘটে থাকে, এটাতে চিন্তার সেরকম কোনো ব্যাপার নেই। যদিও এখন অবধি খবর অনুযায়ী সেরকম কোনো জেনেটিক মিউটেশন বা এরকম কোনো খবর আমরা চীন থেকে পাইনি। যদি এখন চীন থেকে কিছু খবর এতদিন অবধি না পাওয়া গিয়ে থাকে, তাহলে এই মুহূর্তে যে সার্কুলেশনে যে হিউম্যান মেটানিউমো ভাইরাস আছে সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু করোনার ক্ষেত্রেও আমরা শুরুর দিকে পাইনি, পরে কোভিড-19 আসার পর আমরা বুঝতে পারলাম, এবং তারপর 2022-এ যখন ওমিক্রন এলো তখনও কিন্তু একই রকমভাবে বুঝতে পারলাম যে এতগুলো ভ্যারিয়েন্ট রয়েছে। এক্ষেত্রেও তেমনটা হওয়ার কি প্রবণতা আছে, বা কোনো খবর আপনাদের গবেষণায় ধরা পড়ছে? সেটা হয়তো সময়ই বলবে, কিন্তু এখন অবধি সেরকম কোনো খবর নেই। বিশ্বের স্বাস্থ্য সংস্থাগুলো যেগুলো আছে তারাও কোনো খবর দেয়নি আমাদের, বা কোনো রকম খবর এখনও সারা বিশ্বে কোথাও অফিসিয়ালি জানানো হয়নি যে এতে কোনো জেনেটিক মিউটেশন বা কিছু আছে কিনা, যার জন্য কোনো রকমের সংক্রমণ ক্ষমতা বাড়ছে কিনা বা তা প্রাণঘাতী হওয়ার দিকে আছে কিনা। কিন্তু যেটা সার্কুলেশনে বর্তমানে রয়েছে এবং বহু বছর ধরে রয়েছে, সেটা ছোটোখাটো সর্দি কাশি, ইভেন আমাদের নিজেদেরও যে সর্দি কাশি হয় তার মধ্যে হয়তো অনেকগুলোই আমাদের হিউম্যান মেটানিউমো ভাইরাস ইনফেকশনই হয়েছে, এটাই বলার। আচ্ছা, আমি ডক্টর রয় কিছু একটা বলতে চাইছিলেন, তার সঙ্গে আমি একটু যোগ করবো যে সারাক্ষণ আমরা এই নাক টানছি বা এই যে সর্দি একটা ভাব, সেটা তো এমনি ধুলোবালি থেকেও হয়। এমন তো নয় যে এই মেটানিউমো ভাইরাসের সংক্রমণ এটা হয়েছে, কিন্তু কখন এই দুটোকে আমরা আলাদা করতে পারবো? প্রথম কথাটা আমি বলি, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই চীনে ভাইরাস নিয়ে কোভিড আসার পথে আমাদের সেই যে ঘরপোড়া গড়ি সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পায়, সেরকম একটা ব্যাপার কিন্তু ঘটে যায়। কারণ আগের বছরের 1 বছর আগে ওখান থেকে মাইকোপ্লাজমা নিউমোনিয়া দিয়ে কিছু বাচ্চা মারা যাচ্ছিল, তখনও কিন্তু এরকম আতঙ্কের একটা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেইটা সেইভাবে স্প্রেড করেনি। তার মানে আমি মনিটরিং করতে বলবো না, সতর্ক হতে বলবো না, তা নয়, কিন্তু আতঙ্কিত হতে কিন্তু মানা করব। যেটা আমাদের মাইক্রোবায়োলজিস্ট বললেন, অন্য ডাক্তাররা বললেন, মেটানিউমো ভাইরাসটা কিন্তু জেনারেলি আপার রেসপিরেটরি ইনফেকশন করে এবং এটা অত বেশি সিভিয়ার ফর্মে জেনারেলি যায় না। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি বললেন যে সর্দি কাশি, হ্যাঁ, এয়ার পলিউশনের যে ব্যাপারটা, সেটা শীতের দিকে কি হয়, যখন এয়ার স্তরটা নিচের দিকে নেমে আসে তখন কিন্তু আর্লি মর্নিং বা ইভিনিংয়ের দিকে বেরোলে এর থেকে বিভিন্ন ভাইরাস দিয়ে অ্যাটাক হতে পারে। সেটা মেটানিউমো ভাইরাস হতে পারে, সেটা রাইনো ভাইরাস হতে পারে। রাইনো ভাইরাসটাও কিন্তু তাহলে আলাদা করে চিনে নেবার জন্য আমাদের ওই পুরো ওই ভাইরাল টেস্টটা করতে হবে। এবারে সেখানে আমাকে বায়োফার বা ভাইরাল প্যানেল করতে হবে, এটা একটা কস্টলি টেস্ট। আননেসেসারি একটা ভাইরাল হলেই সেখানে আমরা করতে জেনারেলি করি না, কিন্তু হ্যাঁ, যদি দেখি যে কোমরবিড যাদের আছে, যদি দেখি বাচ্চাটা সিভিয়ারিটির দিকে যাচ্ছে, তখন কিন্তু দরকার আছে। এই কারণে আপনাকে আমি বলছি, কিছুদিন আগে আমি একটা হসপিটালের পেশেন্টে দেখা গেল তার ইনফ্লুয়েঞ্জা হয়ে আছে, তার সঙ্গে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হয়েছে এই ভাইরাল প্যানেল থেকে। সেখানে কিন্তু ভাইরাসটা পরেই কিন্তু ওখানে হয়তো সেকেন্ডারি ইনফেকশনটা হয়েছে, এবং ইনফ্লুয়েঞ্জার কিন্তু একটা অ্যান্টিভাইরাল ড্রাগ আছে এবং সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে যখন সিভিয়ার ফর্মে যাচ্ছে। আদারওয়াইজ মামুলি সর্দি কাশি হলেই তাকেই সঙ্গে সঙ্গে আমি যে রেসপিরেটরি প্যানেল করতে যাব, আমার মনে হয় না অতটা যুক্তিযুক্ত ব্যাপার। তবে হ্যাঁ, মনিটর রাখতে হবে বাচ্চাটাকে। যেগুলো আগে আমি বললাম, সিমটোম্যাটিক বাচ্চাকে দেখে সিভিয়ারিটির দিকে গেলে তাকে কিন্তু হসপিটালাইজ করা, তার টেস্ট করা, তার ট্রিটমেন্ট করা, এবং সর্বোপরি আমি যেটা বলবো যে ভাইরাসের অ্যাটাক থেকে বাঁচার জন্যে যে স্বাস্থ্যবিধিটা করোনা থেকে আমরা শিখেছি, সেইটা কিন্তু আবার রিমাইন্ড করতে হবে আমাদের। তাহলে শুধু মেটানিউমো ভাইরাস কেন, সেখানে ইনফ্লুয়েঞ্জা, মেটানিউমো ভাইরাস, অন্যান্য ভাইরাস থেকে বাচ্চা বুড়ো সবাইকে আমরা বাঁচাতে পারবো। একদমই। আমি ডক্টর গাঙ্গুলির কাছে আসবো, কিন্তু তার আগে শুনে নেবো, আপনাদেরকে শোনাবো আরও একজন চিকিৎসক, তিনি কি বলছেন এই ভাইরাস নিয়ে। দেখুন।
হিউম্যান মেটানিউমো ভাইরাস আমাদের কমিউনিটিতে খুবই কমন ভাইরাস, যেটা আমরা আকসার পেয়ে থাকি। অনেক সময়ই আমাদের ভাইরাল প্যানেলগুলো করা হয় না, যার কারণে হিউম্যান মেটানিউমো ভাইরাসটা পাওয়া যায় না। কিন্তু অনেক সময়ই যখন ভাইরাল প্যানেলটা টেস্টিং হয়, এমনি নর্মাল কমিউনিটি অ্যাকোয়ার্ড একটা ইনফেকশন, যেটা খুবই মাইল্ড বিনাইন সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। চায়না থেকে এরকম কোনো নতুন মিউট্যান্ট ভ্যারিয়েন্টের ব্যাপারে কোনো কথা হয়নি। তাহলে এইটার থেকে ওরমভাবে প্যানিক ক্রিয়েট করার কোনো সিচুয়েশন আমি পাচ্ছি না। না, আতঙ্ক ছড়ানোর বিষয়টা তো নয়, বিষয়টা তো হচ্ছে সচেতনতা বাড়ানো, সতর্ক থাকা, তাই নয় কি ডক্টর গাঙ্গুলি? দেখুন, বেইজিং থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। তাহলে এই জায়গাতেই, অর্থাৎ চীনের কোনো নাগরিক যদি এদেশে আসেন, যেটা আমরা কোভিড-19-এর ক্ষেত্রে দেখেছিলাম যে কিভাবে সংক্রমণ ছড়িয়েছে, তো সেইখানে কি নজরদারিটা জরুরি নয়? সেখানেই কি সতর্কতাটা জরুরি নয়? আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা তো দেখেছি যে সতর্ক হয়েও কিছু লাভ হয়নি আমাদের। যখন ওই ব্যাপারটা শুরু হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, আমরা কিন্তু সতর্ক হচ্ছিলাম না তা নয়। ওই একজন দুজন করোনা, ওই কোভিড-19 এত ইনফেক্টিভ পোটেনশিয়াল তার, ওই যে একজন দুজন হাত ফসকে বেরিয়ে গেল। কলকাতায় আমার মনে হয় প্রথম কেসটি বোধহয় সে ইংল্যান্ড থেকে এসেছিল। তো এই তারপরেই ওই রকমভাবে ছড়িয়ে গেল। কাজে আমার মনে হয় এই মেটানিউমো ভাইরাসের বেলায় ঠিক ওই ইনফেক্টিভ পোটেনশিয়াল বোধহয় ওই রকম হবে না। তবে এটা ঠিক যে চীনে কি হচ্ছে তো আমরা সবসময় ভালো বুঝতে পারি না। তো কাজেই চীন থেকে আসা কেউ যারা আসছেন, যেসব ফ্লাইট আসছে, সেখানে বোধহয় একটু নজরদারি করার প্রয়োজন আছে। যদি কেউ ওই ধরনের উপসর্গ নিয়ে এসে নামেন, তাহলে সেটা খেয়াল করার দরকার আছে। আমি ডক্টর সরকারের কাছে আসবো। এখান থেকেই সহজে ছড়িয়ে পড়ার সংক্রমণের আশঙ্কা কতটা রয়েছে, যে কারণে আমরা বারবার নজরদারির কথা বলছি, প্রসঙ্গ আনছি, ডক্টর গাঙ্গুলিও সহমত হলেন। কিন্তু একটা জায়গা, আমরা শুরুতে সত্যি তো জানতাম না কোভিড-19টা কি, কিন্তু এই ভাইরাস সম্পর্কে যতটা এখন জেনে আসছি আমরা, বা আপনারা আমাদের মাধ্যমে জানাচ্ছেন দর্শকদের, বা আমরাও জানছি, সেক্ষেত্রে আমরা শুরু থেকেই তো সতর্ক থাকতে পারি। করোনা ভাইরাসও প্রথম যখন আমাদের সার্কুলেশনে বহুদিন থেকে আছে, তখন তার ইনফেক্টিভিটি মানে ছড়িয়ে পড়ার প্রবণতা খুব একটা নয়। কিন্তু তাতে একটি নোভেল মিউটেশনের ফলে দেখা যায় যে একটা নোভেল ভাইরাস ভ্যারিয়েন্ট তৈরি হলো, যেটাকে আমরা SARS-CoV-2 বললাম, এবং যেটার ছড়িয়ে পড়ার সম্ভাবনা এলো। তো এক্ষেত্রে হিউম্যান মেটানিউমো ভাইরাসের যে বর্তমান যে স্ট্রেন রয়েছে, সেটা আপাত দৃষ্টিতে এখনো অবধি তার কোনো সংক্রমণ ক্ষমতা বেশি বলে আমরা দেখতে পাচ্ছি না। সেই দিনগুলোর কথা মনে পড়লে আমরা শিউরে উঠি। লক্ষ লক্ষ মানুষ, প্রতিদিন মৃতের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, আমার পাশের মানুষটি কখন কিভাবে চলে যাবেন সেটাও আমরা এতটাই ভয়ে আতঙ্কে আমাদের দিন কাটতো তখন। সেরকম মেটানিউমো ভাইরাসে সেরকম কোনো জেনেটিক মিউটেশন বা কিছু হয়েছে কিনা সেরকম তো এখন কোনো খবর আসেনি। তাই এখনও বলা মুশকিল যে সেটার ইনফেক্টিভিটি বেশি হবে, নাকি তার প্রাণঘাতী ক্ষমতা কেমন দাঁড়াবে, নাকি আদৌ সেটার কোনো মিউটেশন বা কিছুই নেই, সেটা সাধারণ মেটানিউমো ভাইরাসেরই একটা সাধারণ আউটব্রেক হয়েছে, সেটাও হতে পারে। কারণ শীতকালের সময় একটা সাধারণ মেটানিউমো ভাইরাসের আউটব্রেক হতে পারে। চীনের নর্থ প্রভিন্সগুলোতে দেখা যাচ্ছে, সেটাকে হয়তো বেশি রিপোর্ট করা হচ্ছে, সেরকম কিছু হতে পারে। কিন্তু এখনও টু আর্লি টু সে এনিথিং যে তার কি পোটেনশিয়াল হবে, কতটা ছড়াবে বা আদৌ ছড়াবে না সারা পৃথিবীতে। কিন্তু ছড়িয়ে পড়ার জন্য তার ইনফেক্টিভিটি বাড়তে হবে। এখন যে মেটানিউমো ভাইরাস সার্কুলেশনে রয়েছে, সেটা দিয়ে কোভিডের মতো তো অন্তত ঘটনা ঘটবে না, এই বিষয়ে তো আমি শিওর। মেটানিউমো ভাইরাস নামটা শুনতে অবাক লাগছে, নতুন মনে হচ্ছে। 2001 সালে এসেছিল। এই সমস্ত ইতিহাস আমরা ঘাঁটতে পারি, আমরা পড়তে পারি, কিন্তু সবার ওপরে সতর্কতা, নজরদারি, নিজে সাবধান থাকা, প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নেওয়া, এটাই তো জরুরি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাক শুধুমাত্র এদিকে।